দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ। এখন ডক্টর ইউনূস মাঝে মাঝে তার টিমকে মানে তার উপদেষ্টা পরিষদকে তার প্রেস উইংকে শুধু বলেন শেখ হাসিনা আর আওয়ামী লীগ এখনো কথা বলছে কি করে। যখনই এটা নিয়ে ডক্টর ইউনূসের ব্যক্তিগত চিরবিরানি একটা গুরুতর পর্যায়ে পৌঁছে তখনই তারা কোনো না কোনো প্রেস রিলিজ ছেড়ে দেয়। মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশের 12 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। 13 বছর পরে এই প্রথম কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। 13 বছর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা আব্বানী খান তিনি এসেছিলেন, তখন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এখন এই 13 বছর পরে আসলে আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুবই তিক্ত ছিল এবং এটা কিন্তু ভারতের কারণেই ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা চিরবিরানি অস্থিরতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। মানে চিরবিরানি শব্দটা ব্যবহার করলাম কারণ এটা আমরা সকলেই বোধহয় খুব সহজে বুঝতে পারবো। মানে এমন একটা অস্থিরতা যে অস্থিরতা একেবারে শারীরিক মানসিকভাবে কামড়ে ধরে এবং সেই অস্থিরতাকে আসলে আপনি কোনোভাবেই অবহেলা করতে পারবেন না বা অবজ্ঞা করতে পারবেন না, ইগনোর করতে পারবেন না। সে কারণেই গত কদিনে বেশ কয়েকটি এই চিরবিরানি অস্থিরতার লিখিত প্রমাণ হাজির হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে। প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি ছেড়ে দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমে যে ভারত সরকারকে আহ্বান জানানো যাচ্ছে যে ভারতের নাকি দিল্লি আর কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলে ফেলেছে, ভারতের মাটিতে বসে নাকি আওয়ামী লীগ দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, ভারত যাতে সেটা বন্ধ করে। মানে কি আশ্চর্য কি আশ্চর্য, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠানোর সাহস করে নাই, ভারতের সংবাদ মাধ্যমেও কোনো বিবৃতি পাঠানোর জন্য তো সেই যোগাযোগই তাদের নাই। তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই বিবৃতি ছেড়ে দিয়েছে, কিন্তু সেখানে কোনো প্রমাণ হাজির করে নাই। মানে তারা শুনেছে ভারতে নাকি অফিস খুলেছে, তারা শুনেছে ভারতে নাকি আওয়ামী লীগ দেশ বিরোধী কাজ করছে। কাজেই ভারত সরকারকে যখন মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ভাগ্যিস ভারতের কোনো সাংবাদিকই হবেন যখন এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন তিনি জবাব দিয়েছেন যে তারা তো এমন কোনো বিষয়ে অবগত নন। মানে এটা হলো চিরবিরানি নাম্বার 1, মানে প্রথম প্রমাণ। চিরবিরানি নাম্বার 2 মানে দ্বিতীয় প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকার হাজির করেছে যখন বাংলাদেশের গণমাধ্যমের দিকে আঙুল তুলে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের গণমাধ্যম কোনো গণমাধ্যম নাকি শেখ হাসিনার ভাষণ প্রচার করেছে, এরকম ভাষণ যদি আর একবার প্রচার করা হয় তাহলে তারা সাথে সাথে আইনি ব্যবস্থা নেবে। বুঝতেই পারছেন যে যারা প্রচার করেছে বা যারা প্রচার করার সাহস করেছে, আমি আসলে বিস্মিত অন্য দিক থেকে যে শেখ হাসিনার ঠিক কোন ভাষণটি হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই বোকামি বা এই ঝুঁকি নিতে গেল যে তারা শেখ হাসিনার ভাষণ প্রচার করলো। কিন্তু যারা প্রচার করেছে তাদের যে ভেতরে ভেতরে কি চলছে, মানে সেই সময়ে বার্তা কক্ষে উপস্থিত বার্তা সম্পাদক থেকে শুরু করে আমি নিশ্চিত যে পাঠক পর্যন্ত কি যে ব্যবস্থা নিচ্ছে সংবাদ মাধ্যম কর্তৃপক্ষ এবং ডক্টর ইউনূসের প্রেস উইং সে তো বলাই বাহুল্য। কিন্তু এই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রেখে জানান দিয়ে দেওয়া হয়েছে যে আর যেন কখনো কেউ এই সাহস না করেন। এই প্রেস বিজ্ঞপ্তিতেও দেখুন ডক্টর ইউনূসের সরকার কি বলেছেন। ডক্টর ইউনূসের সরকারের প্রেস উইং বলছে যে শেখ হাসিনার ভাষণ প্রচার করা যাবে না কারণ তিনি ফ্যাসিস্ট, তিনি গণহত্যাকারী, তার বিরুদ্ধে মামলা চলছে। তার মানে না তিনি গণহত্যাকারী না তিনি ফ্যাসিস্ট, কোনোটাই প্রমাণ হয়নি। কাজেই কেন সেটি সন্ত্রাসবাদ বিরোধী আইন 2009 সালের সেই ভয়াবহ আইনের লঙ্ঘন হবে সে প্রশ্ন করবার অবশ্য কোনো সুযোগ বাংলাদেশের সংবাদ মাধ্যমে নিশ্চয়ই এই সময়ে হবে না। কিন্তু এর পাশাপাশি প্রেস উইং এটাও জানিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ডিসেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল শেখ হাসিনার যে কোনো রকম বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে। এখন প্রশ্ন করতেই পারেন যে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে সুদখোর বলেন, সেটাই কি বিদ্বেষমূলক? মানে কোন বিষয়ে এটি বাংলাদেশের জন্য বিদ্বেষমূলক হয়ে ওঠে সেটিও খুব পরিষ্কার করেনি প্রেস উইং। তবে পরিষ্কার করার তাদের কোনো দায়বদ্ধতা নেই, কারণ শেখ হাসিনা বক্তৃতা দিলে কি হবে তা ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারি 3 রাত 2 দিন ধরে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙতে দিয়ে, গুড়িয়ে দিতে দিয়ে, আগুন দিতে দিয়ে, বুলডোজার দিয়ে
মাটির সঙ্গে মিশিয়ে দিতে দিয়ে এবং সেই উপলক্ষে আর এক দফা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করে ডক্টর ইউনূস সরকার সে সময় বলে দিয়েছিলেন বক্তৃতা দিলে কি হবে। দেখুন, চিরবিরানির শুরু আসলে ডক্টর ইউনূস থেকে, কারণ ডক্টর ইউনূস সেই 2007 সালের 1/11 সময়ই এটা প্রমাণ করে দিয়েছিলেন বা এটা বলে দিয়েছিলেন প্রকাশ্যে যে তিনি আসলে কি হতে চান, তার জীবনের লক্ষ্য কি। এটা ঐতিহাসিক ফ্যাক্ট, যারা স্বীকার করতে চাইবেন না, বুঝতে চাইবেন না, বোকার স্বর্গে বাস করতে চাইবেন, তারা চাইতেই পারেন। কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা দুজনেই জানেন ডক্টর ইউনূস 1/11 সেই বেকায়দা সময়ে, যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এলো, রাজনীতি নিষিদ্ধ হলো, সংবাদ মাধ্যমের ওপর লাইভ টক শো বন্ধ, নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হলো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্ভব হলো বাংলাদেশের মাটিতে। সারা জীবন বিদেশ বিদেশ ঘুরে বেড়ানো, বিদেশকে ভালোবাসা, বিদেশি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখা, বাংলাদেশের বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধে কোনো রকম ভ্রুক্ষেপ না করা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ার কয়েক মাস পরেই উপস্থিত হলেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণকে উদ্ধার করতে এই দুই নেত্রীর হাত থেকে। আপনারা যারা জেনজি নন, মানে যাদের বয়স হয়েছে যথেষ্ট, যাদের বয়স 13 থেকে 26 না কতর মধ্যে হয় না এই জেনজি, তাদের মধ্যে নয়, তারা নিশ্চয়ই মনে রাখবেন যে 1/11 সরকারের সময় কি ঘটেছিল। আমরা দেখলাম ডক্টর ইউনূস বাংলাদেশে আসছেন, বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে সফর করে করে এই ভারত যাচ্ছেন, এই সৌদি আরব যাচ্ছেন, এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছেন আর ফিরছেন, আর বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলছেন দুর্নীতিবাজ নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হবে, মানে তার আঙ্গুল খালেদা জিয়া, শেখ হাসিনা সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে, এবং এদের বিচার করতে হবে এবং সংস্কার ঘটাতে হবে বাংলাদেশের রাজনীতির। এবং তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। ভাবুন, জরুরি অবস্থা চলছে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত সংবাদ মাধ্যমে বক্তৃতা দিচ্ছেন যে তিনি রাজনৈতিক দল গঠন করবেন এবং রাজনৈতিক দল গঠনের মাধ্যমে একটা লম্বা মেয়াদ ক্ষমতায় থেকে তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন। এরপর তিনি জনগণের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন, মাসখানেক না মাস দেড়েকের মধ্যেই তারপর তাকে ক্ষমা চাইতে হয়েছে রীতিমতো। আমার কাছে মনে হয় এ যেন বাংলাদেশকে বারবার বার্তা দিচ্ছে, পাল্লা ঠেকা, তোরা বাঙালি যদি পারস ঠেকা মাইরি, তোদের নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, বর্ডার গার্ড যা যা আছে নিয়ে আসো, পাল্লা ঠেকাও। ঠিক এইরকমই আসলে মনে হচ্ছে। না, আমার সাথে ঘটে নাই তো, আপনার সাথেও ঘটে নাই, এজ এ নিউজ হিসাবে বিষয়টা আপনি ফিল করতেছেন, কিন্তু একই ঘটনা যখন আপনার পরিবারের সাথে ঘটে তখন বিষয়টা কোন লেভেলে যায়। আমরা যখন ভারত নিয়ে দিনরাতে এত কথা বলতেছি, কিন্তু সীমান্তবর্তী আরেকটা দেশ মিয়ানমার, সেখানে যে আরাকান আর্মি নামক সন্ত্রাসী গোষ্ঠী আমার কাছে এখন মনে হচ্ছে, এরা যেই কর্মকাণ্ড শুরু করছে, যেই সরকার থাকে ওই সরকারকে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমাদের সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমরা এটা কর্মই পাল্লা ঠেকাও, যেমনটা বিএসএফ করে। ইউনূস সরকার আসার পরে কি বর্ডারে মানুষ মারা যায়? প্রতিদিনই গণমাধ্যমে আপনি দুই একটা নিউজ পাবেন, ধৈরা নিয়ে গেছে, মাইরা নিয়ে গেছে। ভারত এটা কন্টিনিউ হচ্ছে, বন্ধ নাই কিন্তু, শুরু হয়েছে নতুন করে মিয়ানমার। গতকালকেও কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে একটি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশের 12 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এদের যখন যেটা খুশি সমুদ্রে আসবে, বাংলাদেশের বোট দেখলে গুলি করবে, জাহাজ দেখলে গুলি করবে, আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে, এরপর আমরা ম্যামে করে এদেরকে উদ্ধার করে আনি। আমার মনে হয় এরকমই আর কি, আমি জানি না। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে দুপুর 1:30টার দিকে শাহপরীর দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষংদিয়ায় এই অপহরণের ঘটনা ঘটে। এই অঞ্চলটাতে প্রায়ই কিন্তু ঘটনাগুলো ঘটছে, তারপরেও আমাদের শক্তিশালী নৌবাহিনী আসলে কোথায়? অথবা ওই অঞ্চল কি বিজিবি নিয়ন্ত্রণ করে? তাহলে তারা কোথায়? আমাদের কোস্ট গার্ড কোথায়? মানে আমাদের জেলেদেরকে নিরাপত্তা বলতে কোনো কিছু নাই। সমুদ্রে গেলে ডাকাইতে ধরে, একটু হয়তো 19-20 হলে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। ভাই, মানে আমার কাছে মনে হয় সরকারকে একটা ওপেন চ্যালেঞ্জ। আমরা যেই সরকারকে মনে করি মেরুদণ্ডওয়ালা, যে একদম এটা করে ফেলবে, শ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই পর্যন্ত আরাকান আর্মির বিরুদ্ধে আমাদের গোষ্ঠীর প্রতিক্রিয়া কি গেল একটা বছরে? আরাকান আর্মি যদি ওই রকম লেভেলে মনে হয় যে তারা মিয়ানমারকে আগামী দিনে প্রতিনিধিত্ব করবে, তাহলে তাদের সাথে সেটেলমেন্টে যান, গোপনে গোপনে পয়সা দেন প্রয়োজনে, আর নয়তো জবাব দিতে হবে এদেরকে যে বাংলাদেশের সীমানায় ঢুকে একটা জেলের তো মানে নৌকা তো দূরের কথা, জেলে তো দূরের কথা, আমাদের একটা মাছও যদি তুমি ধরে নিয়ে আসতে পারো তাহলে তোমার সাথে খেলা হবে। শাহপুরের দ্বীপ জেটিঘাট ট্রলার মালিক সমিতি যিনি আছেন সভাপতি, তিনি বলছেন ট্রলারটি মালিক শাহপুরের দ্বীপের সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ উসমানের। ট্রলারটির নাম হচ্ছে এফবি ওসমান। আর এখানে 12 জন জেলে যারা ছিলেন তাদের নাম আর বললাম না আমি, যাদের পরিবার তারা নিশ্চিত মধ্যে জানেন। বলা হচ্ছে যে যিনি মালিক আছেন তার বক্তব্য, ট্রলারে 12 জেলে সাগরে মাছ ধরতে যায়, বৈরী আবহাওয়ার কারণে শাহপুরের দ্বীপ ঘাটের দিকে রওনা করলে আরাকান আর্মির সদস্যরা স্পিড বুটে এসে অস্ত্রের মুখে ট্রলারটিকে জিম্মি করে নিয়ে যায়। আমাদের বিজিবির যিনি আছেন টেকনাফ 2-এর, তিনি আবার বলছেন যে বিষয়টি শুনেছেন, পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মানে আমরা কি সেটেলমেন্ট করে চলতেছি? তা আমাদের এই এতগুলা গোষ্ঠী, এতগুলা বাহিনী ফাইলা লাভ কি ভাই? রাষ্ট্রের টাকা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়া। এখন আমরা তো নিউজ করতেছি, আপনি শুনতেছেন, যাদের বাড়ি, যাদের পরিবার এইরকম ঘটনায় 3 দিন পরে পরে পড়তেছে, যারা সাগরে গিয়ে মাছ ধরতে হচ্ছে, আপনি এদের অবস্থানে থেকে নিজের একটু রেখে চিন্তা করেন, তখন আপনার মনে হবে না যে আমি দেশের একজন নাগরিক হইয়া আমার নিরাপত্তা কে দিচ্ছে? আজকে হ্যাঁ, কালকে হ্যাঁ, পরশু আমি।
এটা বাংলাদেশকে খুললাম চ্যালেঞ্জ দিচ্ছে মিয়ানমার, আর আমরা এখানে আপাতত সেটেলমেন্ট ছাড়া আমার মনে হয় অন্য কোনো ভাষা ব্যবহার করছি। একটু কড়া জবাব দেওয়া দরকার, দুই একটা শুটমুট করা দরকার ওইদিকে আরাকানার বীরে। বছর পরে এই প্রথম কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। 13 বছর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা আব্বানী খান তিনি এসেছিলেন, তখন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এখন এই 13 বছর পরে আসলেও আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কটা খুবই তিক্ত ছিল, এবং এটা কিন্তু ভারতের কারণেই ছিল। কারণ ভারত শেখ হাসিনাকে বলেছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এবং হাসিনাও যেহেতু অবৈধভাবে ক্ষমতায় ছিল এই কারণে ভারতের ভয়ে সম্পর্ক রাখতে পারেনি। এমনকি পাকিস্তান থেকে যেই জাহাজ আসতো পণ্য নিয়ে, সেই জাহাজগুলো আগে সিঙ্গাপুরে যেত, সিঙ্গাপুরে সেখানে চেক হতো যে জাহাজে অস্ত্র আছে কিনা, সেখান থেকে একটা ক্লিয়ারেন্স আসতো সিঙ্গাপুর পোর্ট থেকে, সেই ক্লিয়ারেন্স ভারতে যেত এক কপি, বাংলাদেশে আসতো এক কপি। তো তারপরে ওই জাহাজ আবার বাংলাদেশে আসতো, এতে পণ্যের খরচ অনেক বেশি পড়ে যেত, কারণ সিঙ্গাপুরে যে চেকটা হতো এটার খরচটা কিন্তু পাকিস্তানকে দিতে হতো। সুতরাং পণ্যের দাম বেশি পড়ে যেত, এজন্য ব্যবসা বাণিজ্য অতটা লাভজনক ছিল না। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে আসে এবং বাংলাদেশের জাহাজ সরাসরি পাকিস্তানে যায়। ভারত বলতো যে পাকিস্তান যেহেতু সন্ত্রাসী রাষ্ট্র, সুতরাং পাকিস্তান হয়তোবা পণ্য পাঠানোর নাম করে অস্ত্র পাঠাতে পারে, এবং সেই অস্ত্র বাংলাদেশে ঢুকে ভারত বিরোধী নিষিদ্ধ গোষ্ঠীর কাছে যেতে পারে এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এটা ছিল ভারতের যুক্তি। তো হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতের যুক্তি কাজে খাটে না। এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অনবরত আপনার যোগাযোগ হচ্ছে, তারপরে সামরিক খাতে সহযোগিতা বাড়তেছে, তার ব্যবসা বাণিজ্য বাড়তেছে। আপনারা জানেন যে গত পরশুদিন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান তিনি আসলেন, এবং তার সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির অনেক বৈঠক করলেন এবং ফলপ্রসূ আলোচনা করলেন, এবং কি কি পণ্য আমাদের দেশ থেকে যাবে পাকিস্তানে, পাকিস্তান থেকে আসবে, এবং সেগুলো শুল্ক ফ্রি থাকবে, এতে উপদেশী লাভবান হবে, প্লাস কূটনীতিকদের জন্য মানে যারা লাল পাসপোর্টের জন্য ভিসা মুক্ত ভ্রমণ এগুলো হবে। এটা অবশ্যই দুই দেশের জন্য অত্যন্ত ফলদায়ক, এবং যেটা বলেছিলাম 13 বছর পরে প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনি বাংলাদেশে আসলেন, এবং তার সঙ্গে ছিলেন সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার, পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারেক বাজওয়া, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ ইসলামী, এবং আরো অনেকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তিনি কিন্তু এসে সকলের মন জয় করে নিলেন। আপনি দেখেন 2 দিনের জন্য আসছেন, প্রথম দিন তিনি বিএনপি, এনসিপি এবং জামাতের সঙ্গে কথা বলেন, বৈঠক করেন। যদিও বৈঠকের পর জামাত এবং এনসিপি তারা বলেছে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আন্তর্জাতিক বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সার্ক চালু করা, এবং ভ্রাতৃপ্রতি মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, দমনশীল বিভিন্ন ইস্যু আছে, এগুলো নিয়ে আলোচনা, এগুলো হয়েছে। এগুলো সাংবাদিকের কাছে বলেছেন জামাত ইসলাম এবং এনসিপি, কিন্তু বিএনপি কোনো কথা কিন্তু বলেনি। বিএনপি সংবাদ সম্মেলন এড়িয়ে গিয়েছে, বা বিএনপি কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সঙ্গে একটা নৈশভোজে অংশগ্রহণ করেছে। তো এই যে সকল দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা, সকল দলগুলোর মতামত জানতে চাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, এটা কিন্তু একটা বিশাল দিক। এবং দেখেন আগামীকাল সকালে তিনি যাবেন ফিরোজা বেগম জিয়াকে দেখতে, তারপর সেখান থেকে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে, এবং সেখানে বৈঠক শেষে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে। এই চুক্তির তালিকায় রয়েছে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে পাকিস্তান ও বাংলাদেশের ভিতরে কিন্তু অনেকগুলো মন্ত্রীরই আসা যাওয়া হয়েছে, এবং সম্পর্কটা একদম 71 সালের পর থেকে শ্রেষ্ঠ পর্যায়ে আছে, একদম শ্রেষ্ঠ পর্যায়ে আছে। এবং একটা বিষয় কিন্তু মিডিয়া তেমনটা আসেনি, সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান, তিনি কিন্তু পাকিস্তান সফরে আছেন এখন, এবং তিনি গতকালকে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টারে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির জামশাদ মির্জার সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তার মানে পাকিস্তানের সঙ্গে একটি সামরিক ক্ষেত্রে, আপনারা জানেন যে পাকিস্তান গরিব হলে কি হবে, তারা সামরিক দিক দিয়ে উন্নত, তাদের অস্ত্র শস্ত্র বিভিন্ন কারখানা আছে, প্রযুক্তিতে অনেক ডেভেলপ, যেটা তারা রিসেন্টলি ভারতের সঙ্গে যুদ্ধে সেই পারঙ্গমতা দেখিয়েছে। তো এক্ষেত্রে এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান তিনি পাকিস্তানে আছেন, এবং সামরিক ভাবে কি কি সহযোগিতা করা যায় এইসব বিষয়ে তারা আলোচনা করতেছেন। আবার জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান তিনি চীনে আছেন, চীনের সঙ্গেও তিনি সামরিক সহযোগিতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি পেয়েছি। আমরা যেখান থেকে যা খুব ভালো দরকার আমরা তাই কিনবো, এবং যেখান থেকে সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার, আমরা সেখান থেকে সাপোর্ট এবং সহযোগিতা নিতে পারবো। এটা একটা ভালো দিক। এবং দেখেন আপনি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে, এবং সেই সুযোগগুলো নিয়ে আলোচনা হবে। আরেকটা বিষয় বলেছি পাকিস্তানকে, যে আপনারা ভারতের মতো বড় ভাই সুলভ আচরণ করবেন না, এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করবেন না। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, কেউ বড় না কেউ ছোট না। যদি এটা করেন তাহলে আমরা আলোচনা রাজি আছি। তখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেছেন যে না, কোনো বড় ভাই না, কোনো আধিপত্য না, আপনারা একটি মুসলিম দেশ, আমরা একটি মুসলিম দেশ, আমাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃপ্রতিম, এবং সব বিষয়ে আমাদের আলোচনা হবে, সুসম্পর্ক হবে। এবং এই সফরটাকে আপনার খুবই ফলপ্রসূ বলা যায়। এবং পাকিস্তানের একজন উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে এসে সকল দলের সঙ্গে বৈঠক, এবং সব দলগুলো কিন্তু গেছেও, বিএনপি, জামাত, এনসিপি, এদের ধন্যবাদ জানাই যে তারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে মূল্যায়ন করেছে। এবং আগামীকাল অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টা
তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হবে, প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পরে তিনি পাকিস্তান চলে যাবেন। এবং দর্শক, আপনারা দেখবেন যে আমি নিজেও বিচার করেছিলাম যে আমেরিকা বলেছে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, তাহলেই তারা বাণিজ্য চুক্তি সই করবে। কিন্তু এখন আমি নিজে একটু কনফিউশনে আছি, কারণ আমেরিকা যদি শর্ত দিয়েই থাকে যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, তাহলে বাংলাদেশ সরকার কেন তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দিল, যেখানে 6,700 কোটি টাকা প্রকল্প, বিশাল প্রকল্প, ম্যাসিভ প্রকল্প চীনকে দিয়েছে। এবং চীনকে মোংলা বন্দর দেওয়ার কথা রয়েছে, চীনের কাছ থেকে রূপপুর পারমাণবিক লজিস্টিক সাপোর্টটা নিতেছে, বুঝতেছে তো। তো এইভাবে ডক্টর ইউনূস চীন এবং আমেরিকার সঙ্গে ব্যালেন্স করে চলতেছেন। এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে ঐতিহাসিক নতুন সম্পর্ক গড়ে উঠেছে, বিশেষ করে পাকিস্তানকে 19% শুল্ক দিয়েছে এবং পাকিস্তান আমেরিকা খনিজ সম্পদ ভাগাভাগি করতেছে। তো এই সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা, এটা কিন্তু আমেরিকার কাছ থেকে উৎসাহ ছিল। কারণ আমেরিকা চায় যে পাকিস্তানকে তারা সাপোর্ট করবে, পাকিস্তানকে চীন সাপোর্ট করবে, সমস্যা নেই, করুক। কিন্তু বাংলাদেশের মতোটা বড় বাজার, যেখানে প্রায় 20 কোটির মতো মানুষ, সেই বাজারে পাকিস্তানের একটা অ্যাক্সেস দেওয়ার জন্য তারাও কিন্তু বাংলাদেশকে উৎসাহ দিয়েছে। এবার দেখেন যে আমেরিকার রাষ্ট্রদূত ঘন ঘন মিটিং করতেছেন, বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করতেছেন, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে বৈঠক করতেছেন। এসব বৈঠকে কি আলোচনা জানি না, কিন্তু একটা জিনিস বুঝি যে বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকারের যে ইচ্ছা, এটা বাস্তবায়ন করে কিন্তু রাষ্ট্রদূতের দায়িত্ব। এবং সেই ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুসারে কিন্তু বর্তমান রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি কাজ করতেছেন, কোনো সন্দেহ নেই। তো অবশ্যই পাকিস্তানের সঙ্গে যে ভালো সম্পর্ক আমেরিকার বর্তমানে, এই কারণে হয়তো বাংলাদেশকে একটা উৎসাহ দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য, এবং সেভাবেই সরকার কাজ করতেছে। এবং যেহেতু আমরা ছোট দেশ, আমরা তো আর আধিপত্যের বাইরে না, তাই না? চীন চায় আধিপত্য বিস্তার করতে, আমেরিকা চায় বিস্তার করতে, আমাদেরকে আমাদের নিজেদের স্বার্থে ব্যালেন্স করে চলতে হবে। দেখুন, ভারত শুধু শুধু আমাদের সঙ্গে শত্রুতামি করে। আরে ভাই, একটা সরকার কি আজীবন থাকে? থাকে না তো। হাসিনা পালিয়ে গিয়েছে, নতুন সরকার আসবে, একদিন মোদিও চলে যাবে, আরেকজন আসবে, এটি তো নিয়ম, তাই না? সরকার যায়, সরকার আসে, সরকার কোনো স্থায়ী কোনো বিষয় না। কিন্তু শুধু শুধু আমাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। আজকে দেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি যেভাবে এসে সকল দলের সঙ্গে বৈঠক করেছেন, কি লাগবে, কি সমস্যা, কি অসুবিধা সব বৈঠক করেছেন। কালকে বৈঠক করেন সরকারের সঙ্গে। যদি এই কাজটা নরেন্দ্র মোদী করতো বা তার ডেপুটি অমিত শাহ করতো, আমি এর চেয়ে 10 গুণ বেশি খুশি হতাম। কিন্তু ওই যে মনে হিংসা, সম্পর্ক রাখবে না, হাসিনা কেন তাড়ালো, এইভাবে হয় না। আজকে দেখলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলতেছেন যে আমেরিকার প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট আমি জীবনেও দেখিনি। এই কোনো কথা শুনতে চান না রে ভাই। তার মানে ভারত ডিল করতে জানে না। কিন্তু আমেরিকার সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বেশ পারঙ্গমতা দেখিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং দেখুন আপনি, আমাদের এখানে অনেক গার্মেন্টস অর্ডার আসতেছে, ভারত থেকে চীন থেকে চলে আসতেছে, এটা একটা ভালো দিক। দেখুন, আমাদের পরবর্তী বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ কোনো সমস্যা না। আওয়ামী লীগ টিকে আছে ইউটিউবে এবং ইন্ডিয়ান কিছু মিডিয়া এবং ইন্ডিয়ান সরকারের পৃষ্ঠপোষকতায়। এছাড়া কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ কোনো গ্রহণযোগ্যতা নেই। বাংলাদেশে আওয়ামী লীগ শেষ। আমাদের মেইন সমস্যাই হচ্ছে আমাদের বেকার জনগোষ্ঠী। এই যে কথা কথা কিছু হলে রাস্তায় নামে, আন্দোলন করে, রাস্তা বন্ধ করে। আমাদের আগামী 10 বছরের ভিতরে অন্ততপক্ষে 1 কোটি বেকার যুবকের কর্মসংস্থান করতে হবে। এবং ইউনিট সরকার যে ডিল করছে আমেরিকার সঙ্গে, চায়নার সঙ্গে ডিল করতেছে, এগুলো খুবই ভালো দিক। এবং যদি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমস্ত পোশাক শিল্পগুলো আমাদের এখানে আসে, যে তোমরা শুল্ক কম, এই অপরচুনিটি আরো বেশি বেশি করে কর্মসংস্থান হবে। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারছেন। যদি আপনাদের এখান থেকে কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।